আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমারও আছে। স্বৈরাচারী শেখ হাসিনা যাদেরকে আজরায়েলের মতো ভয় পেতেন তাদের মধ্যে অন্যতম নাম ছিল পিনাকি ভট্টাচার্য। তিনি ছিলেন এমন একজন কণ্ঠস্বর যিনি নির্ভয়ে আওয়ামী লীগের সব কুকীর্তি, রাজনৈতিক চালবাজি আর মুখোশকে একে একে উন্মোচন করতেন তার ধারালো বিশ্লেষণমূলক ভিডিওর মাধ্যমে। প্রতিদিন হাজারো মানুষ তার ভিডিওর অপেক্ষায় থাকত। সাধারণ জনগণ তার কণ্ঠে শুনত বাস্তবতার সেই নির্মম সত্য, যা মূলধারার গণমাধ্যমে চাপা পড়ে যেত। কিন্তু আপনি কি জানেন ২৪-এর ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পিনাকি ভট্টাচার্য কেন দেশ ছাড়লেন? কেনই বা রাতের অন্ধকারে তাকে ভারত থেকে ফ্রান্সে পালিয়ে যেতে হয়? কি এমন করেছিলেন তিনি? পিনাকি ভট্টাচার্যের বিদেশ পাড়ি জমানোর ঘটনা ছিল অত্যন্ত নাটকীয় ও চাঞ্চল্যকর, যা অনেকটা সিনেমার কাহিনী কেউ হার মানায়। ২০১৮ সালে হঠাৎ করে সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে ঢাকায় তাদের সদর দপ্তরে উপস্থিত হতে নির্দেশ দেন। কেন তাকে সেখানে ডেকে পাঠানো হয় সে বিষয়ে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ অনেকেই তখন ধরে নিয়েছিলেন সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে হয়তো জিজ্ঞাসাবাদ বা তার চেয়ে আরও কোনো বড় ফাঁদে ফেলার পরিকল্পনা ছিল। পিনাকি বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করেন। তিনি বুঝতে পারেন গোয়েন্দা সংস্থার ডাকে সাড়া দিলে তাকে হয়তো কোনো নির্মম পরিণতি বরণ করতে হতে পারে। তাই তখন তিনি সেখানে না গিয়ে আত্মগোপনে চলে যান। এরপর শুরু হয় সরকারের ব্যাপক তল্লাশি অভিযান। একাধিকবার গোয়েন্দা কর্মকর্তারা তার বাসা ও অফিসে হানা দেন, চারপাশে নজরদারি বসান, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পেতে সক্ষম হননি। আত্মগোপনে থাকার সময় কর্তৃপক্ষ তার দেশের বাইরে যাওয়ার উপর কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু পিনাকি ছিলেন অত্যন্ত সাহসী ও কৌশলী। নিকট বন্ধুদের সহযোগিতায় গোপনে পরিকল্পনা সাজান। বহু বাধা বিপত্তি অতিক্রম করে তিনি অবশেষে দেশ ছাড়তে সক্ষম হন। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি ব্যাংকক পৌঁছান, যা ছিল তার মুক্তির প্রথম ধাপ। সেখানে কিছুদিন অবস্থান করার পর মার্চে তিনি ইউরোপের ফ্রান্সে পৌঁছান এবং রাজনৈতিক আশ্রয় লাভ করেন। বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন। দূরদেশ থেকেও বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে অকপট ও স্পষ্টভাষী মন্তব্য করে যাচ্ছেন নির্ভীকভাবে। দেশের বাস্তবতা, জনগণের দুঃখ কষ্ট এবং ক্ষমতার খেলায় যেসব অন্ধকার দিকগুলো অনেকেই উচ্চারণ করতে ভয় পান, তিনি সেসব বিষয় নির্দ্বিধায় তুলে ধরেছেন। তার বক্তব্যে যেমন তীক্ষ্ণ বিশ্লেষণ থাকে, তেমনি থাকে আন্দোলনমুখী তরুণদের জন্য দিক নির্দেশনা। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে তার কণ্ঠ হয়েছিল অত্যন্ত দৃঢ় ও বলিষ্ঠ, যেন দূর প্রবাস থেকেও এক অনির্বাণ প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন তিনি, যা আন্দোলনরত তরুণ তরুণীদের মাঝে এক নতুন উদ্দীপনা সঞ্চার করেছিল। অনেকে তখন তাকে আলোকবর্তিকার সঙ্গে তুলনা করেছেন, কারণ তার প্রতিটি বক্তব্য আন্দোলনের ভেতরে ছড়িয়ে দিয়েছিল নতুন প্রাণ ও প্রেরণা। তার অগ্নিঝরা বক্তৃতা, উচ্ছ্বাসিত আহ্বান ও তীক্ষ্ণ সমালোচনামূলক বিশ্লেষণ অসংখ্য মানুষকে নাড়া দিয়েছিল। শুধু আন্দোলনকারী নয়, সাধারণ মানুষও তার কথায় অনুপ্রাণিত হয়েছিলেন। আন্দোলনের মাঠে যে নতুন উদ্যম সৃষ্টি হয়েছিল তার পেছনে তার এই ধারালো বক্তৃতা ও অটল অবস্থানের অবদান ছিল অনস্বীকার্য। তবে এখানে থেমে থাকেননি তিনি। আন্দোলনের পরবর্তী সময়ে যখন ৩২ নম্বরের বাড়ি ভাঙার জন্য বুলডোজার ব্যবহারের ঘটনাটি ঘটে, তখন তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। অনেকের মতে তিনি সে সময় উস্কানিমূলক ভূমিকা রেখেছিলেন, যা ঘটনাটিকে আরও বিতর্কিত ও আলোচিত করে তুলেছিল। এতে বোঝা যায় তিনি কেবল বক্তৃতাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং সরাসরি রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটেও প্রভাব ফেলেছেন। বর্তমানে যদিও তিনি প্রবাসে আছেন, তবে ইউটিউব প্ল্যাটফর্মে তার উপস্থিতি বরাবরের মতে সক্রিয়। প্রায় প্রতিদিনই তাকে বিভিন্ন ভিডিও কন্টেন্ট, রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণ করতে দেখা যায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সরকার বিরোধী আন্দোলন, দলীয় রাজনীতি কিংবা ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা, সব ক্ষেত্রে তিনি নির্ভয়ে মন্তব্য করে যাচ্ছেন। তার কন্টেন্টগুলো অনেক দর্শকের জন্য যেন রাজনৈতিক পরিস্থিতি বোঝার এক নির্ভরযোগ্য দিক নির্দেশনা হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়সী দর্শকরাও তার বিশ্লেষণে আগ্রহী হয়ে ওঠেন, কারণ সেখানে পাওয়া যায় স্পষ্টতা, যুক্তি এবং নির্ভীক বক্তব্য। প্রবাসে থেকেও তিনি যেন দেশের ভেতরের রাজনীতির সঙ্গে অদৃশ্য এক সেতুবন্ধন তৈরি করে রেখেছেন।